আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছে। 14ই ফেব্রুয়ারি 2025-এ ভিকি কৌশলের সিনেমা ছাওয়া রিলিজ হয়েছিল। এই ছাওয়া ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা। এই সিনেমাতে তার সাহসিকতা এবং বীরতার বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। আমিও গেছিলাম এই সিনেমাটা দেখতে। এই সিনেমাটা দেখে লোকের চোখ থেকে জল পড়ছিল। সবাই ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ করছিল, একটা গর্ব বোধ করছিল। সবাই জানতে পেরেছিল, কেননা আমাদের ইতিহাসের বইতে তো কিছুই পড়ানো হয় না। অবশেষে এই সিনেমাটা দেখে লোকে জানতে পেরেছিল যে ছত্রপতি সম্ভাজি মহারাজ দেশ আর ধর্মের জন্য কত ত্যাগ করেছিলেন। 40 দিন পর্যন্ত অমানসিক যন্ত্রণা সহ্য করেছিলেন। জানোয়ারের মতো নৃশংসতা করা হয়েছিল ওনার ওপর, কিন্তু তাও অরঙ্গজেবের কথা মতন উনি কিন্তু ধর্ম ত্যাগ করেননি, আর অবশেষে দেশ আর ধর্মের জন্য শহীদ হয়েছিল। কিন্তু অপরদিকে কিছু বাঙালি বলছে যে ছত্রপতি শিবাজি মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এরাই তো বর্গী, এই মারাঠারাই তো ছিল বর্গী, যারা আক্রমণ করেছিল বাংলা 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে। আর তাদের আক্রমণগুলো এমনই ভয়ঙ্কর ছিল যে আজও সেই বিখ্যাত ছড়াটা খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে আজও আমরা মনে রেখেছি। মুঘল, আফগানি, তুর্কিরা যা যা করতো, মানে গ্রাম লুট করা, পুড়িয়ে দেওয়া, মেয়েদের তুলে নিয়ে যাওয়া, মারাঠারাও তাই করেছে। তাহলে আর তারা আলাদা কি? তারা কেমন হিন্দু ধর্মের রক্ষাকর্তা যে বাংলা এসে হিন্দুদেরই মেরে ফেলেছিল? আজকে এই ভিডিওটাতে সব উত্তর দেব যে কেন মারাঠাদের বর্গী বলা হতো, কেন তারা বাংলাকে আক্রমণ করেছিল, কে তাদেরকে উস্কেছিল বাংলা আক্রমণ করতে, এই সব কিছু বাংলায় বর্গী আক্রমণের পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তবে বাংলায় বর্গী আক্রমণের ইতিহাসটা বোঝার আগে কিন্তু সেই সময়কার বাংলা এবং ভারতের রাজনৈতিক মানচিত্রটা জেনে রাখা খুবই জরুরি। সেই সময় অর্থাৎ 1740 খ্রিস্টাব্দের ভারত, আফগানিস্তান থেকে তামিলনাড়ু পর্যন্ত ছড়িয়ে আছে মারাঠা সাম্রাজ্য, যার মাথা হলেন পেশওয়া বালাজি বিশ্বনাথ। যদিও পেশওয়া মারাঠা সাম্রাজ্যের মাথা, কিন্তু মারাঠা সাম্রাজ্য আসলে চালাতেন বিভিন্ন সেনাপতি এবং সর্দাররা। এই সর্দাররা নিজের নিজের সেনাবাহিনী নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করতেন। সেখানকার শাসকদের থেকে কর আদায় করে, তারা হিন্দুই হোক আর মুসলমানই হোক, গিয়ে জমা করতেন পেশওয়ার কাছে। দিল্লির ওপর রাজত্ব এখনো মুঘলদের, কিন্তু সেটা শুধু নামের খাতিরে। অরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্য কোনো রকমে নিজেকে জিইয়ে রেখেছিল, আর সেটাও সম্ভব হয়েছিল শুধুমাত্র তাদের রাজনৈতিক ঐতিহ্য এবং মুসলমান হওয়ার কারণে। তখনকার যেসব ছোট বড় মুসলমান রাজ্যগুলো ছিল, তারা এখনো মুঘলদের কর দিত। তবে মুঘলদের রাতের ঘুম উড়ে যাওয়ার কারণ শুধু কিন্তু অর্থই ছিল না, ছিল একের পর এক বিদেশি আক্রমণ। মুঘলরা নিজেরাই বিদেশি আক্রমণকারী শক্তি ছিল, কিন্তু এখন তারা নিজেরাই জেরবার। কখনো আফগানিস্তানের সুলতান আহমদ শাহ দুররানির আক্রমণে, কখনো পারস্যের সুলতান নাদির শাহর আক্রমণে, তো কখনো তিব্বত থেকে আক্রমণ হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নিল মুঘলরা, গিয়ে সাহায্য চাইল মারাঠাদের কাছে। সেই মারাঠাদের কাছে যাদের বিরুদ্ধে বিগত 50 বছর ধরে ওরা যুদ্ধ করছিল। মারাঠা এবং মুঘলদের মধ্যে একটা চুক্তি হয়। মারাঠারা বলেন যে মুঘলরা নিজের সাম্রাজ্য থেকে যা কর আদায় করবে, এবং যেসব মুসলমান রাজ্যগুলো এখনো মুঘলদের কর দেয়, যেরকম সুবাহে আওয়াধ, সুবাহে উড়িষ্যা, সুবাহে বিহার, সুবাহে বাঙ্গাল, এই সব জায়গাগুলোর থেকে মুঘলরা যা কর আদায় করবে তার 4 ভাগের 1 ভাগ, যাকে বলা হতো চৌথ, সেটা মারাঠাদের হাতে তুলে দেবে। তার বদলে যখনই বাইরে থেকে কোনো আক্রমণ হবে, মুঘল এবং মারাঠারা এক হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সব ঘটনা যখন পুরো দেশে ঘটছে, বাংলায় ঘটছিল আরেক কাণ্ড। 1740 খ্রিস্টাব্দ 2রা এপ্রিল কিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজকে হত্যা করে বাংলার নতুন নবাব হলেন মির্জা মোহাম্মদ, কিংবা যাকে আমরা সবাই আলীবর্দী খান নামে চিনি। নবাব হওয়ার পরে 2 বছর আলীবর্দী কাটিয়ে দেন সরফরাজ খানের বিশ্বাসপাত্রদের বিদ্রোহ দমন করতে করতে। তবে এই 2 বছরে উনি একটা ঐতিহাসিক ভুল করেন, যার দাম 4 লক্ষ সাধারণ মানুষ নিজের প্রাণ দিয়ে মিটান।
উনি মুঘলদের কর দেওয়া বন্ধ করে দেন। আর তার একটা খুবই স্পষ্ট কারণ ছিল যে উনি একাই নিজেই এখন এত শক্তিশালী হয়ে গেছিলেন যে ওনার কোনো দরকার ছিল না মুঘলদের কর দেওয়ার কিংবা কোনো বিষয় তাদের কাছে জবাবদিহি করার। কিন্তু যে করটা উনি থামিয়ে দিয়েছিলেন মুঘলদের দেওয়া, সেটা যে শুধু মুঘলরা পেত তা কিন্তু নয়, তার 1/4 অর্থাৎ সেই চৌথ কিন্তু মারাঠারাও পেত। এবার মুঘলদের কাছে অসম্ভব ছিল গিয়ে নবাব আলীবর্দীর কাছে কর চাওয়া, আর মারাঠারাও কিন্তু এই বিষয়ে কোনো মাথা ঘামায়নি। এবার আপনাদের সামনে নিয়ে আসি আমাদের এই কাহিনীর প্রথম খলনায়ক, খাল কেটে কুমির আনা মীর হাবিব। গিরিয়ার যুদ্ধে প্রাণে বেঁচে গেছিলেন মীর হাবিব। ইতিহাসের কিছু দলিল বলে মীর হাবিব ছিলেন নবাব সরফরাজের শালা, আবার কিছু দলিল বলে যে না, উনি একটা বিশ্বস্ত দিওয়ান ছিলেন, তার বাইরে আর কিছু। তবে যাই হোক, গিরিয়ার যুদ্ধে নিজের সর্বস্ব হারিয়ে নবাব আলীবর্দীকে সিংহাসনচ্যুত করার স্বপ্ন চোখে নিয়ে তিনি চলে গেলেন দিল্লি, যেখানে কিছু বছর উনি একজন মুন্সি হিসাবে, মানে অ্যাকাউন্টেন্ট হিসাবে মুঘলদের কাছে কাজ করলেন। সেখানেই প্রথমবার উনি এই তথ্যটা লক্ষ্য করলেন যে যেহেতু বাংলা থেকে আর কোনো কর মুঘলদের কাছে যাচ্ছে না, তাই মারাঠাদের কাছেও কম কর যাচ্ছে। ব্যাস, মেঘনা চাইতেই জল। যে সুযোগটার জন্য উনি অপেক্ষা করেছিলেন সেটা নিজের থেকে ওনার সামনে এসে প্রস্তুত হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন নাগপুরের মারাঠা সর্দার রাঘুজি ভোঁসলে আমাদের কাহিনীর দ্বিতীয় খলনায়কের সাথে দেখা করতে। নাগপুর গিয়ে তিনি রাঘুজি ভোঁসলেকে বললেন যে এটাই হচ্ছে বাংলা আক্রমণের সব থেকে সঠিক সময়। 2 বছর ধরে বিদ্রোহ দমন করতে করতে নবাবের বাহিনী একটু হলেও দুর্বল হয়ে পড়েছে। উনি বললেন যে যদি মারাঠা সাম্রাজ্য বাংলা এবং উড়িষ্যাকে জিতে ফেলতে পারে, তাহলে যা কর এতদিন আসছিল মুঘলদের থেকে, অর্থাৎ 1/4, এখন পুরো 4 মারাঠারা পেয়ে যাবে। রাঘুজি ভোঁসলেও দেখলেন এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। মীর হাবিবের সাহায্যে যদি উনি বাংলা জয় করে পেশওয়ার হাতে তুলে দিতে পারে, তাহলে ওনার মান সম্মান প্রতিষ্ঠা তো বাড়বেই, এমনও হতে পারে পেশওয়া খুশি হয়ে ওনাকে পান্থ প্রতিনিধির পদ দিয়ে সম্মানিত করবে। এই সব ভেবে উনি তলব করলেন নিজের এক বিশ্বস্ত বার্গিস ভাস্কর পণ্ডিতকে। এখান থেকেই শুরু হয় খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহীদেরই বলা হতো বার্গিস, আর তাদের হাতে থাকতো 7 হাত লম্বা বর্ষা কিংবা বর্চি। এই দুটো শব্দকেই বাংলায় বলা হলো বর্গি। 1742 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল প্রথমবার বর্গিরা হানা দিল বাংলায়। নবাব আলীবর্দী আবার সেই সময় উড়িষ্যায় এক বিদ্রোহ দমন করে ফিরে আসছিলেন। তখনই উনি খবর পান যে চৌত আদায় করার জন্যে মারাঠারা যে কোনো সময় বর্ধমান আক্রমণ করতে পারে। সারা জীবন রাজনীতি আর যুদ্ধ করেছিলেন, তাই উনি খুব ভালো করেই জানতেন মারাঠাদের কি ক্ষমতা, এবং তাদের যুদ্ধ কৌশলের সম্বন্ধেও তিনি খুব ভালো করেই জানতেন। তাই উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ভাস্কর পণ্ডিতকে 10 লক্ষ টাকা দিতে। কিন্তু ওনার সিপে সালাররা ওনাকে তা করতে মানা করে। ওনারা যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নিয়ে বর্ধমানের দিকে নবাব এগিয়ে যান নিজের সেনা নিয়ে। এরই মধ্যে 15ই এপ্রিলে মারাঠারা বর্ধমানে ঢুকে নগর পুড়িয়ে ছাই করে দেয়, আর আশপাশের সব গ্রাম থেকেও লুটপাট করে নেয়। নবাব যখন নিজের সেনা নিয়ে বর্ধমানের কাছাকাছি পৌঁছান, মারাঠারা সেখানে ঘাত লাগিয়েই বসেছিল, বাঘ ঠিক যেভাবে নিজের শিকারের জন্য অপেক্ষা করে। মারাঠারা সঙ্গে সঙ্গে নিজের গেরিলা নীতি দিয়ে আক্রমণ করলেন নবাবের বাহিনী। নবাব কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদে পালিয়ে গেলেন। ভাবলেন উনি বোধহয় মারাঠাদের হাত থেকে নিস্তার পেয়ে গেছে। কিন্তু না, কয়েকদিনের মধ্যেই বর্গিরা সেখানেও হানা দিল। নবাব এবার মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেলেন কলকাতা। কলকাতায় গিয়েই কলকাতার চারদিকে একটা খুব বড় গাড্ডা খুঁড়িয়ে ফেললেন, খুব সম্ভবত ইংরেজদের পরামর্শে। কারণ ইংরেজরা জানতো যে যদি মারাঠারা একবার কলকাতায় প্রবেশ করে, নবাব আলীবর্দী আর কলকাতাবাসীদের যা হওয়ার তা তো হবেই, ইংরেজরাও রক্ষা পাবে না। এরই মধ্যে মুর্শিদাবাদও পুরোপুরি লুটপাট হয়ে গেল। মুর্শিদাবাদের জাগাত সেটের বাড়িও বর্গিরা ছাড়ল না। এবার নামলো বর্ষাকাল। নবাব আলীবর্দী বর্ষার এই কটা মাসের
সম্পূর্ণ সুযোগ নিলেন, নিজের বাহিনীর পুনর্গঠন করলেন, বর্ষা শেষ হওয়ার পর আবার আক্রমণ করলেন। এবার উনি সক্ষম হলেন বর্গীদের উড়িষ্যায় খেদিয়ে দিতে। বর্গীরা সেখানেও লুটপাট করে অবশেষে ফিরে গেল মহারাষ্ট্র দেশে। 1742-এর পর 1751 পর্যন্ত অর্থাৎ 10 বছর বর্গীরা বারে বারে বাংলায় আসত লুটতরাজ করতে। 1742-এর পরেই আবার 1743-এ আর 1744-এর গ্রীষ্মকালে আক্রমণ করলেন ভাস্কর পণ্ডিত। প্রত্যেক বছর উনি আরো বড় বর্গী দল নিয়ে আসতেন। অবশেষে 1745-এ উনি খবর পেলেন যে নবাবের বাহিনী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সে একটা সুবর্ণ সুযোগ দেখে আবার বাংলায় আসেন, কিন্তু এবার নবাব আলীবর্দী ছলনা করে ওনাকে হত্যা করে। উনি মনে করেন এবার বোধহয় বর্গীদের হাত থেকে নিস্তার পাওয়া যাবে, কিন্তু তা তো পাওয়া গেলই না। রঘুজি ভোঁসলে আরো বেশি রেগে গিয়ে আরো বড় বর্গী দল বাংলা দখল করার জন্য পাঠাতে শুরু করলেন। এই 10 বছরে অনেকবার নবাব আলীবর্দী আর রঘুজি ভোঁসলের বাহিনী একে অপরের সঙ্গে যুদ্ধ করে। বেশিরভাগ সময় মারাঠারা বিজয়ী হয়, আর তার একটা সব থেকে বড় কারণ ছিল সেই খাল কেটে কুমির আনা মীর হাবিব। তাছাড়াও সেই নবাব সরফরাজের যেসব বিশ্বাসপাত্ররা ছিল, যারা চাইতো না যে নবাব আলীবর্দী সিংহাসনে থাকুন, এবং বাংলার যেসব হিন্দু সেনাপতিরা ছিল যারা নবাব আলীবর্দীর সঙ্গেই কাজ করত, কিন্তু তারা এটাও চাইতো যে উনি সিংহাসনচ্যুত হন, যাতে তারা মুসলমানদের শাসন থেকে স্বাধীন হয়ে যান। তা নহিলে মারাঠাদের পক্ষে খুবই মুশকিল এবং অসম্ভব ছিল বাংলায় এসে নবাব আলীবর্দীকে হারিয়ে দেওয়া। 1745-এর পর যদিও পরিস্থিতি একটু ভালো হয়, কারণ বাংলার আশেপাশে যেসব মুসলমান রাজ্যগুলো ছিল তারা নবাব আলীবর্দীকে সাহায্য করতে শুরু করেন। তাদের সাহায্য পেয়ে উনি একটু আধটু যুদ্ধ করতে পারেন, আর এবং ভাস্কর পণ্ডিত হত্যা হয়ে যান। 1745-এর পর বর্গীদের লক্ষ্য আর বাংলা ছিল না, এবার ছিল বিহার আর উড়িষ্যা। 1750 সালে মারাঠারা উড়িষ্যা পুরোপুরি দখল করে নেয়, কারণ তখন উড়িষ্যার গোটা ভার ছিল মীর জাফরের ওপর। হ্যাঁ, সেই বিশ্বাসঘাতক মীর জাফরের ওপর। যে মুহূর্তে মারাঠারা উড়িষ্যায় প্রবেশ করে, মীর জাফর গিয়ে আত্মসমর্পণ করে দেয়। যদিও তারপরে নবাব আলীবর্দী নিজের গোটা বাহিনী নিয়ে আসেন, আর খুব সম্ভবত ইংরেজরাও সাহায্য করেছিল, মারাঠাদের উড়িষ্যার বাইরে খেদিয়ে দেন। তাতে যদিও কোনো লাভ হয় না, কারণ এবার পেশওয়া নিজের পুরো মারাঠা বাহিনী পাঠান উড়িষ্যা দখল করতে। উড়িষ্যা দখল হয়ে যায়। অবশেষে 1751 সালে রঘুজি ভোঁসলে আর নবাব আলীবর্দীর মধ্যে একটা চুক্তি হয় যে প্রত্যেক বছর 10 লক্ষ টাকা রঘুজি ভোঁসলেকে নবাব আলীবর্দী হাতে তুলে দেবে। সেইখান থেকে শেষ হয় বাংলার ওপর বর্গী আক্রমণ। এই চুক্তির কারণে বাংলায় আর বর্গী আক্রমণ হয় না, কিন্তু নবাব আলীবর্দীর হাত থেকে উড়িষ্যা এবং বিহার পুরোপুরি বেরিয়ে যায়, আর উড়িষ্যার সব ভার মারাঠারা দেয় সেই মীর হাবিবকে। এই ছিল বাংলায় বর্গী আক্রমণের গোটা ইতিহাস। কিন্তু আমি বুঝতে পারছি না একটা কথা, যে এই বর্গী আক্রমণকে কেন্দ্র করে কেন কিছু লোক বলছে বা কেন কিছু লোক বলে যে বাঙালিদের ছত্রপতি শিবাজী মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত। উত্তরটা দিই। ছত্রপতি শিবাজী মহারাজের স্বর্গবাস হয়েছিল 1680-তে, আর 1689-তে ওনার পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজকে হত্যা করে দেওয়া হয়। 50-60 বছর বাদে ঘটা একটা ঘটনার জন্য এই দুই মহাপুরুষ কিভাবে দায়ী? আর মারাঠাদের ব্যাপারে যদি বলি, তাহলে এক মারাঠা সর্দার রঘুজি ভোঁসলে কি করেছিলেন আর কি না করেছিলেন, তার জন্যে গোটা মারাঠি জাতিকে বা মারাঠা জাতিকে বদনাম করার অধিকার কারুর নেই। সেরমভাবে দেখতে গেলে কার্ল মার্কস কমিউনিজম এনেছিলেন। ওনার পরে যত বড় বড় কমিউনিস্ট নেতা এসেছে, যেরকম স্টালিন, তারপরে লেনিন, এরা গণহত্যা করেছে। মাও, এরা সব গণহত্যা করেছে। তো এর সবের জন্য কি কার্ল মার্কসকে দায়ী করা ঠিক? আমার কিন্তু মনে হয়। যাই হোক, আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে খুব শিগগিরই এরকমই একটা ভিডিও দিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর যদি ছাওয়া বইটা না দেখে থাকেন তাহলে থিয়েটারে গিয়ে নিশ্চয়ই দেখবেন। নেটফ্লিক্সেও এসে যাবে,
আপনাদের ইচ্ছা। আচ্ছা, আসছি।